আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন যোগাযোগের নতুন বন্ধন বললেন প্রধানমন্ত্রী। মূর্তি আর ভাস্কর্য এক নয়, মন্তব্য নতুন ধর্ম প্রতিমন্ত্রীর। আলোচনা সাপেক্ষে জটিলতা মীমাংসার আশ্বাস। করোনা ভাইরাসে একদিনে দেশে আরও 29 জনের মৃত্যু, শনাক্ত 1788। দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। আয়কর রিটার্ন জমার শেষ দিন আগামীকাল, সময় বাড়ানো হবে না জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং ফেব্রুয়ারির মধ্যে 4 ধাপে পৌরসভা নির্বাচন, ইসির সভায় সিদ্ধান্ত, বাতিল হল পিডিপির নিবন্ধন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, করোনার বিস্তার ঠেকাতে মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বললেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। যমুনা নদীতে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে। আপিল মাহমুদের রিপোর্ট। যমুনার উপর নির্মিত উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ আরো সহজ করতে যমুনা নদীতে এখনকার বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উচ্চানে নতুন রেল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের সহায়তায় ৯,৭৩৪ কোটি টাকা ব্যয়ে এ সেতুতে থাকবে ব্রডগেজ ও মিটার গেজ দুটি আলাদা লাইন। ২০২৪ সালের আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়ন যোগাযোগের নতুন সেতু বন্ধন হবে এই রেল সেতু। আজকে আমি সত্যি খুব আনন্দিত, কারণ একসময় এখানে সেতু করার ব্যাপার নিয়ে, রেল বিশেষ করে করার ব্যাপার নিয়ে আমাকে অনেক 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 তর্ক করতে হয়েছে, অনেক দেন দরবার করতে হয়েছে। যাই হোক, আজকে একটা আলাদা সেতু হয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি আমাদের দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও আমরা আরো সংযুক্ত হতে পারবো, যা আমাদের দেশকে ভবিষ্যতে আরো উন্নত করবে। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে রেল নেটওয়ার্ক গড়তে চায়। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি, এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। একেবারে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, গুমদুম পর্যন্ত রেল লাইন। এভাবে সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। আগামীতে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও পায়রা রুটেও রেলপথ ও সেতু নির্মাণের ঘোষণা দেন শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মূর্তি আর ভাস্কর্য এক নয় বলে মন্তব্য করেছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আলোচনা সাপেক্ষে এই সংক্রান্ত জটিলতার মীমাংসা করা হবে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয় নিজ দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করা হবে, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতাদের বক্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খান সচিবালয়ে প্রথম অফিস করতে এসে এ প্রশ্নের মুখোমুখি হলেন। তিনি বলেন, এই ইস্যুতে ভুল বোঝাবুঝি হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তানে যান, আপনি ভারতে যান, সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর আছে। আর এই যদি ভাস্করী মূর্তি হয়, তাহলে টাকার ভিতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আর এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কিভাবে থাকবে? সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে হয়। কয়েন যদি থাকে, কয়েনের মধ্যে আছে, সারা বিশ্বের সব জায়গায় দেশে যান, দেখেন কয়েনের ভিতরে কিন্তু সবকিছু আছে। এগুলো আসলে বোঝার হলো আমাদের
নিজেদের মধ্যে বোঝা উচিত। এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার চেতনা ধারণ করে সব ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। এদেশের সকল সম্প্রদায়ের মানুষ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে নৈতিকতা ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। দেশে কিছু দুষ্টু লোক থাকলেও সরকারের কঠোর মনোভাবের কারণে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 29 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 23 জন পুরুষ ও 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 23, চট্টগ্রামে 2, খুলনায় ও রাজশাহীতে 1 এবং রংপুর বিভাগে 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,609 জনে। এ সময় 13,737টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,788 জন। মোট করোনা শনাক্তের সংখ্যা 4,62,407। শনাক্ত বিবেচনায় 24 ঘন্টা আক্রান্তের হার 13.2%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 2,278 জন। মোট সুস্থ 3,78,172। সুস্থতার হার 81.78%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংক্রমণ আবারও বাড়ায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ওয়েভের আশঙ্কা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মহামারীর প্রাদুর্ভাব থামাতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা স্পষ্ট বোঝা যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানেই। এক সপ্তাহের ব্যবধানে এই ভাইরাসে মৃত্যুর হার বেড়েছে 29%। আগের সপ্তাহে মারা যান 177 জন, আর এ সপ্তাহে সে সংখ্যা 230 জন। বেড়েছে শনাক্তের হারও। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও সে আশঙ্কা করছেন। অবশ্য এজন্য তিনি মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেই দায়ী করছেন। শীতকালীন সময় বেশ কিছু অসুখও হয়, যেমন সর্দি, কাশি, জ্বর, এগুলো শীতকালে বেশি হয়। মানুষ মোর ভালনারেবল হয়ে যায়। সে কারণে আমাদের একটা সেকেন্ড ওয়েভের আশঙ্কা রয়েছে। মৃত্যুর হারও আমরা বৃদ্ধি দেখছি গত 10-15 দিন যাবৎ। সেকেন্ড ওয়েভের কারণ হলো আমরা স্বাস্থ্যবিধি মানছি না, আমরা একটু বেপরোয়া হয়ে চলছি, আমরা মাস্ক ব্যবহার করছি না। মন্ত্রী জানান, করোনা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত করা হয়েছে সরকারি হাসপাতালগুলো। এ সময় বেসরকারি হাসপাতালগুলোকেও আরও আন্তরিক হবার আহ্বান জানান মন্ত্রী। কোভিড রোগী, নন কোভিড রোগী, ডেঙ্গু রোগীকে আপনারা যেভাবে চিকিৎসা দিচ্ছেন সে একইভাবে চিকিৎসা দিয়ে যাবেন এবং ফ্যাসিলিটি বৃদ্ধি করবেন। যদি সেকেন্ড ওয়েভ ব্যাপক আকারে আসে, তার জন্য আমাদের এখন থেকেই এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি নিয়েছি, অলরেডি বলেছি, এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেলেই প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আমরা নিয়েছি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামীকাল। এরপর আর কোনো অবস্থাতেই এই সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবে কোনো ব্যক্তির সময় বাড়ানোর আবেদন করলে তা বিবেচনা করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে আয়কর সেবা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। রিপোর্ট শরফুল আলমের। মাসব্যাপী চলছে আয়কর মেলা। করোনার কারণে এবার কেন্দ্রীয়ভাবে না করে করাঞ্চলগুলোতেই চলছে আয়কর সেবার কার্যক্রম। একই ভবনে রয়েছে রিটার্ন দাখিল, ইটিএন নিবন্ধনের ব্যবস্থাও। অন্যান্যবার মেলায় ভিড় থাকে বেশি, তবে করাঞ্চলগুলোতে সে ধরনের কোনো ঝামেলা নেই। দ্রুত সময়ের মধ্যেই হয়রানিমুক্ত পরিবেশে আয়কর জমা দিতে পারায় খুশি করদাতারাও। জাতীয় কর দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, আয়কর বাড়লেও সে অনুপাতে বাড়েনি পরিধি। করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে রিটার্ন জমা দেওয়ার, সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি কারো এরকম হয়ে থাকে, তাদের জন্য আমাদের একটা আলাদা নিয়মই আছে যে তারা আবেদন করতে পারেন, কমিশনের কাছে আবেদন করতে পারেন, কমিশনের টাইম এক্সটেন্ড করতে পারেন। আমরা বলেছি যে টাইম এক্সটেনশনে যেন ওই জরিমানার বিষয়টি নমনীয়ভাবে দেখা হয়।
টিআইএন নম্বর থাকার পরও যারা আয়কর দেননি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এনবিআর বলছে এবার আয়কর জমা দেওয়ার আর সময় বাড়বে না। টিআইএন ধারী কিন্তু রিটার্ন জমা দেন নাই। আমরা যদি মনে করি যে রিটার্ন জমা দিবে তাদের জন্য সময় বৃদ্ধি, তাদের জন্য সময় বৃদ্ধি করে লাভ নেই। রিটার্ন সহজ করার আমাদের চিন্তা ভাবনা চলতেছে এবং আমরা চেষ্টা করছি রিটার্ন কিভাবে সহজ করা যায়। এনবিআই জানিয়েছে 26শে নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছে 13,20,825টি আর কর আদায় হয়েছে 2,387 কোটি টাকার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে জানুয়ারির মাঝামাঝি সময়। তফসিল দেওয়া হবে এ সপ্তাহে। নির্বাচন কমিশন সভা শেষে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মোট 4 ধাপে অনুষ্ঠিত হবে এবারের পৌরসভা নির্বাচন। তৃতীয় দফা জানুয়ারির শেষ সপ্তাহে এবং চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। এছাড়া 28 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার পৌরসভা নির্বাচন। প্রথম দফায় সবগুলো পৌরসভা আর পরের ধাপে 30টি করে পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। শর্ত পূরণ করতে না পারায় সভায় চূড়ান্তভাবে বাতিল করা হয় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির নিবন্ধন। ইসি সচিব আরও জানান, প্রবাসীদের ভোটার করতে ফি নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপটা আমরা 28 ডিসেম্বর, দ্বিতীয় ধাপ মোটামুটি এটা জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে, আর তৃতীয় ধাপটা হলো জানুয়ারি মাসের শেষের দিকে, আর চতুর্থ ধাপ যেটা সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোনো একটা সময় ঘোষণা হবে। ইভিএমে সব ভোট সব কেন্দ্রে ভোট নেওয়া সম্ভব হবে না, কারণ ইভিএমের সক্ষমতা না থাকা এবং এটার জন্য আপনারা জানেন প্রশিক্ষিত লোক লাগে। এই জন্য ইভিএমে মোটামুটি প্রত্যেকটা ধাপে অ্যারাউন্ড 30 পৌরসভার নির্বাচন ইভিএমে করা হবে এবং সেখানে আর বাকি যেগুলো থাকবে সেগুলো ব্যালটের মাধ্যমে হবে। শাসনকাল দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় যেতে নির্বাচনের পথে না হেঁটে অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির অভ্যাস বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজস্ব বল তৈরি করতে মাই ম্যান দিয়ে নতুন কমিটি গঠন করা যাবে না। ত্যাগী নেতাকর্মীদের জন্য রাজনীতিতে টিকে থাকার পথ তৈরি করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিএনপি পর্দার আড়ালে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী, তারাই ক্ষমতার জন্য নানা অপকৌশল এবং দেশে বিদেশে বিভিন্ন রকমের খেলা খেলে যাচ্ছে। মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে কারা হামলা করেছে এ ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ কিনা তাও খতিয়ে দেখা দরকার। দেশের নদ নদী মানবদেহের শিরা উপশিরার মতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নদী দখল ও দূষণে দেশ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি তা রক্ষায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বঙ্গবন্ধু ও নদীমাতৃক বাংলাদেশ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমাদের সম্মিলিত লক্ষ্য দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া 2041 সাল নাগাদ। আর সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হলে পরে নদীকে রক্ষা করতে হবে এবং নদীমাতৃক বাংলাদেশে নদীর উপর গুরুত্ব দিতে হবে। আমাদেরকে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে 2100 সালকে মাথায় রেখে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে মাথায় রেখে। নদী রক্ষা করা দেশকে রক্ষা করার জন্যই আমাদের প্রয়োজন। করোনা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে করোনা আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল বি ইউসুফের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন নেতারা। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ.জে.এম. জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নেতাকর্মীদের করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়াতে কাজ করার তাগিদ দেন বক্তারা। করোনার বিস্তার ঠেকাতে মিডিয়ার প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। করোনার দ্বিতীয় প্রবাহ মোকাবেলায় গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে আয়োজিত সেমিনারে হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা রোগীর সংখ্যা আবারও বাড়ছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সেমিনারে সবার জন্য করোনাকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা রাষ্ট্র সরকারের কাছে মনে করি গণমাধ্যম কর্মীদের যত বেশি সুরক্ষা দিবেন, যত বেশি তাদেরকে সহযোগিতা করবেন, তত বেশি কিন্তু আপনাদের জন্য তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে আরও বেশি সমর্থ হবে। এটিএন বাংলা একদম শুরুর দিন থেকে আমরা টেলিভিশনে আমরা শুধু অনুষ্ঠান বিভাগে আমাদের 1.5 ঘন্টার অনুষ্ঠান আমরা চালু করেছি। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন করোনা চিকিৎসায় এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারা। তবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তারা। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা আমরা যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারছি। আমাদের অভিজ্ঞতা অনেক বেড়ে গেছে, আমরা কিন্তু ভয় পাই না। মানুষের যে ঝুঁকিটা ছিল সেটা অনেকটা কমে এসেছে এবং পদ্ধতি চিকিৎসা আমি মনে করি যে বেসরকারি খাতের যে চিকিৎসকরা আমার ডাক্তাররা যারা তৈরি করে দিয়েছে সেটাই পদ্ধতি সারা বাংলাদেশ চিকিৎসকরা গ্রহণ করে মানুষের পিছে কাজ করা শুরু করলো। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, করোনার মধ্যে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে সাহসিকতার পরিচয় দিয়েছেন বলেই জনসাধারণকে তথ্য পৌঁছে দেয়া সহজ হয়েছে। দেশের মেডিকেল কলেজগুলোকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তিনি। রোগীর আত্মীয় স্বজনরাই যেত না, আমাদের মিডিয়া কর্মীরা সেই সব জায়গায় যে সংবাদ নিয়ে এসে মিডিয়াতে প্রচার করছে। আমি মিডিয়ার সব কর্মীকে জানাই আমার এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অজু যে কতখানি এফেক্টিভ করোনার জন্য আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। হুজুররা নাকটা পরিষ্কার করে, গলা পরিষ্কার করে অজু করার সময়, মুখ পুরোটা কান পর্যন্ত যেখানে করোনা এফেক্ট হতে পারে সেই পুরো পোর্শনটা তারা ধুচ্ছে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছ ধারণার কারণে করোনাকালে কঠিন সময় পার করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে জড়িত কয়েক কোটি মানুষ। এদিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি নতুন শিল্পনীতিতে করোনার মতো দুর্যোগের কথা মাথায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। ফজলি রাব্বি রিপোর্ট। জানেন যে এই বৈশ্বিক যে মহামারী আমরা একটি টেকসই ও উন্নত দেশের চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ঢাকা চেম্বার আয়োজিত আলোচনায় ব্যবসায়ীরা বললেন, এসএমইকে ভুলভাবে ব্যাখ্যা করার কারণে নানামুখী জটিলতায় পড়ছেন এই খাতের উদ্যোক্তারা। পর্যালোচনা করার মধ্য দিয়ে সীমাবদ্ধতাগুলিকে চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আরো একটি ভালো শিল্পনীতি তৈরি করতে পারবো, যেটা অনেক বেশি প্রাইভেট সেক্টরের জন্য আপনার সহায়ক হবে, গ্রহণযোগ্য হবে। ব্যাংকগুলোরও এসএমই সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সাথে ই এবং এফ কমার্সের ক্ষেত্রে লাইসেন্স জটিলতা, নীতি বাস্তবায়নে মনিটরিং এর অভাবের কারণেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এগোতে পারছেন না বলে মনে করেন তারা। বাংলাদেশে অনেক নীতি আছে, অনেক কর্মসূচি আছে, অনেক আইন আছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। বড় একটা কারণ হচ্ছে সমন্বয়ের অভাব। পিকেএসএফ কাজ করতে পারে, আমাদের ব্যাংকগুলো কিন্তু ব্যাংক এমএফআই লিঙ্কেজ প্রোগ্রাম চালু করে তারা অভিজ্ঞতা অর্জন করেছে, সেখানেও আমরা কাজ করতে পারি। নতুন শিল্পনীতিতে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি সহ সব শ্রেণীর শিল্পের স্পষ্ট সংজ্ঞায়ন করা হবে। সেই সাথে উদ্যোক্তাদের কাছে নীতি ও আর্থিক সহায়তা যেন দ্রুত পৌঁছায় সেদিকে নজর দেওয়া হবে বলে জানালেন শিল্পমন্ত্রী। নীতি প্রণয়নের ক্ষেত্রে আমরা কুটির, মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তার সীমা ও মাঝারি উদ্যোক্তাদের সীমা নতুন করে নির্ধারণ করার কথা ভাবছি। মাঝারি উদ্যোক্তাদের কারণে সরকারের ঘোষিত নীতিগত আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে যেন কুটির, মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তাগণ বঞ্চিত না হয় সে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারীর অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেন বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। 2005 সালে গাজীপুর আইনজীবী সমিতিতে জেএমবির বোমা হামলা তৎকালীন বিএনপি সরকারের উদাসীনতার কারণে সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটে তার দায়ভার ক্ষমতাসীন দলকেই বহন করতে হবে। গাজীপুর আইনজীবী কমিটির কক্ষে বোমা হামলায় নিহত ও আহত আইনজীবীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
র্যাবের হাতে গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডের মনিরের প্রাইভেট শিক্ষা বাণিজ্য বন্ধ ও স্কুলের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজধানীর মেরুল বাড্ডার বাসিন্দারা। এলাকার প্রধান সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, রাজুকের নামমাত্র মূল্যে বরাদ্দকৃত 15 কাঠা জমিতে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল নামে একক মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন গোল্ডেন মনির। শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত ফি নেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। সরকারি স্কুলের জন্য বরাদ্দকৃত জায়গা, জনগণের স্কুল, জনগণ মালিক থাকবেন। ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান খুলে সে শত শত কোটি টাকা এখান থেকে লুটপাট করতেছে। যে কোনো শহীদের নাম স্কুলের নামকরণ করা হোক এবং জনগণের স্কুলটি জনগণের মাঝে ফিরিয়ে দেওয়া হোক, সরকারিকরণ করা হোক, আর এই স্কুলের এই 15 বছরের দুর্নীতির হিসাব করা হোক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি আলোর মুখ দেখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেন, মানবাধিকার নিয়ে জো বাইডেনের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। আলোচকরা বলেন, চীনের সাথে জো বাইডেনের পররাষ্ট্রনীতি দেখলেই বোঝা যাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জার্নাল অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের সম্পাদক অধ্যাপক আমেনা মহসিন। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তার পিএইচডি বিষয় ছিল বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ অফ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ইস্যুস ইন ইন্টারন্যাশনাল থ্রেট। 2016-17 শিক্ষাবর্ষের পিএইচডি শিক্ষার্থী ছিলেন জেনারেল আজিজ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এই ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তথ্য প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড 2020। ভার্চুয়াল মাধ্যমে 3 দিনের এই সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবারের আয়োজনে থাকছে মন্ত্রী পর্যায়ের সভা, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট। বিষয়ভিত্তিক 24টি সেমিনারও আয়োজন করা হবে এশিয়ার অন্যতম বৃহত্তম এই মেলায়। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ যুবলীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ থেকে জঙ্গি ও মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এদেশ থেকে নির্মূল করতে হবে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। আরএফএল হাউসওয়্যারের পণ্যে মিলছে 18% পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠার 18 বছর পূর্তিতে 1.5 যুগেরও বিশ্বাস শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ছাড় দেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এসব তথ্য জানান আরএফএল হাউসওয়্যারের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম। তিনি জানান, 500 টাকার পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মিলবে ছাড়। অনুষ্ঠানে 18টি নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। কোম্পানির হেড অফ মার্কেটিং রাশেদুল আলম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহ আলম ও ডেপুটি জেনারেল ম্যানেজার ইফতেখার আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মক্কা টাওয়ার ও বরিশাল রূপাতলী আলহাজ মোবারক আলী মোল্লা কমপ্লেক্সে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রিয়াজউদ্দিন বাজার উপশাখা ও রূপাতলী উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখা দুটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যাত্রা শুরু করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, ইউসিবির এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক অধ্যাপক ডক্টর জুনায়েদ শফিক এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। পার্টেক্স খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে 3-2 গোলে হারিয়ে প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল। 5 গোল করে যৌথভাবে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিলন হোসেন এবং মাহবুব হোসেন। এস এম আশরাফের রিপোর্ট। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব নাটক জমানো ছিল শেষ 5 মিনিটের জন্য। 2-0 গোলে এগিয়ে থাকা সবুজ দল যখন শিরোপা নিশ্চিত ভেবে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেনাবাহিনীর পাল্টা আক্রমণে দিশেহারা সবুজ দল। আর 55 মিনিটে গোল করে সেনাবাহিনীকে সমতায় ফেরান সাব্বির রানা আর মিলন হোসেন। তবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্পের শেষটা মধুর হয়নি সেনাবাহিনীর। মোহাম্মদ আশরাফুল 2 মিনিট বাকি থাকতে তৃতীয় গোল করে জয় এনে দেন তার সবুজ দলকে। ক্যাম্প যদি এইভাবে চলতে থাকতো আর আমাদের যদি টুর্নামেন্ট আরও আমরা একটার পর একটা খেলতে থাকতাম, তো আমার মনে হয় যে অবশ্যই ভালো হতো। আর্মির মতন দলকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আমাদের এই অনূর্ধ্ব 21 টিম ইনশাল্লাহ আমাদের এশিয়া কাপে আমরা ভালো রেজাল্ট করব। পুরস্কার তুলে দিয়ে ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাত বলেন, করোনার কারণে বন্ধ থাকা হকির কার্যক্রম এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বেগবান হবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা শীঘ্রই বিজয় দিবস হকি ও হকি প্রিমিয়ার লিগের আয়োজন করব ইনশাআল্লাহ। ক্লাবগুলো সহ সকলের সহযোগিতা কামনা করছি। জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি। তার আগে এই টুর্নামেন্ট সেরা স্কোয়াড বাছাইয়ের সুযোগ করে দেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন যোগাযোগের নতুন বন্ধন বললেন প্রধানমন্ত্রী। মূর্তি আর ভাস্কর্য এক নয়, মন্তব্য নতুন ধর্ম প্রতিমন্ত্রীর। আলোচনা সাপেক্ষে জটিলতা মীমাংসার আশ্বাস। করোনা ভাইরাসে একদিনে দেশে আর 29 জনের মৃত্যু, শনাক্ত 1788। দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। আয়কর রিটার্ন জমার শেষ দিন আগামীকাল, সময় বাড়ানো হবে না জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং ফেব্রুয়ারির মধ্যে 4 ধাপে পৌরসভা নির্বাচন, ইসির সভায় সিদ্ধান্ত, বাতিল হল পিডিপির নিবন্ধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।